কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি 4টে 4 দিক। আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযান সম্পর্কেই প্রস্তুতি নিয়েছে রাজ্য পুলিশ। এ বিষয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে এডিজি দক্ষিণবঙ্গ এবং এডিজি আইন শৃঙ্খলা আজ সাংবাদিক সম্মেলন করেন, যেখানে খুব স্পষ্টভাবে তাঁরা জানিয়ে দিয়েছেন যে এই নবান্ন অভিযান পরিকল্পনা সম্পর্কে কোনো অনুমতি নেয়নি কোনো সংগঠন, এবং সেই কারণেই মঙ্গলবারের যে নবান্ন অভিযান সেই অভিযানকে বেআইনি বলে ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। এবং নবান্ন অভিযানকে কেন্দ্র করে অশান্তির ছক রয়েছে বলেও ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে রাজ্য পুলিশের কাছে, এমনটাই আজ জানানো হয়েছে এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি দক্ষিণবঙ্গের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আমরা শোনাবো এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কি বলেছেন। সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে, সেটা তারা বলতে পারবেন, আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। আপনারা শুনলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের বক্তব্য। খুব স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে আজকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে প্রথমত এই যে একটি অভিযান, একটি কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে রাজ্য প্রশাসনের কাছ থেকে কোনো প্রকার অনুমোদন চাওয়া হয়নি। সংগঠকরা এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। এটি কোন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে কোনো সংগঠনের কথা রাজ্য প্রশাসন জানে না। এমনকি তারা ফেসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া পেজে তারা যে সমস্ত ব্যক্তিকে ফলো করছে এই সংগঠন, সেই বিষয়টিকে কেন্দ্র করেও প্রশ্ন তোলা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। একই সঙ্গে তাদের বক্তব্য, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে এই অভিযান চলাকালীন সময় কোনো নাশকতার চেষ্টা হতে পারে। এই মুহূর্তে এই নবান্ন অভিযান হলে তাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাকে মোকাবিলার জন্য কি পরিকল্পনা রয়েছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি কি পরিকল্পনা রয়েছে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কি দেখতে পাচ্ছ, জানাও। দেখো, সাঁতরাগাছি ব্রিজ ক্রস করে অর্থাৎ হাওড়ার দিকে যে অংশটি রয়েছে সেখানে কিন্তু একটি ব্যারিকেড তৈরি করা হচ্ছে। একেবারে আমার ক্যামেরা পার্সন সুবীর দাস দেখাচ্ছে, একদম ওয়েল্ডিং করে ফিক্সড ওয়েল্ডিং করা হচ্ছে এবং সেখানে কিন্তু গার্ডরেল লাগানো রয়েছে এবং পুলিশের পদস্থ কর্তারা পুরো ঘটনাস্থলটি পরিদর্শন করছেন, অর্থাৎ যাতে মেদিনীপুরের দিক থেকে কোনো মানুষ বা সলপের দিক থেকে কোনো দর্শক বা সমর্থক কিন্তু আগামীকাল যাতে আসতে না পারে সেই জন্য কিন্তু এই ফিক্সড ব্যারিকেড তৈরি করা হচ্ছে সাঁতরাগাছি ঠিক রেল স্টেশনের আগে এবং সাঁতরাগাছি ব্রিজের মাঝখানে। এবং পুলিশের পক্ষ থেকে এখানে ডিসি মর্যাদার পদমর্যাদার অফিসাররা থাকবেন এবং এখানেই শুধুমাত্র 5,000 পুলিশ কর্মী থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হাওড়া পুলিশের পক্ষ থেকে পদস্থ কর্তারা এই জায়গাটি এসেছেন, অর্থাৎ এখানেই কিন্তু মেদিনীপুরের দিক থেকে যারা আসবেন, এই ছাত্র সমাজের নাম করে যারা মিছিল করবেন, যে এটা একেবারে
ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই রকম কোনো ছাত্র সমাজ এখনো পর্যন্ত তাদের কাছে কোনো খবর নেই, তাদের কাছ থেকে কোনো রকমভাবে আগামীকালের অনুমতি চাওয়া হয়নি। অর্থাৎ বেআইনিভাবে যে ছাত্র সমাজের নাম করে কর্মসূচি হবে সেই কর্মসূচি আটকানোর জন্য পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং একেবারে লোহার পাত দিয়ে কিন্তু ব্যারিকেড করা হচ্ছে এবং হাওড়ার দিক থেকে যারা আসবেন তাদের আটকানোর জন্য একেবারে মূল যে ব্যারিকেডটি করা হয়েছে একেবারে সাঁতরাগাছি ব্রিজ এবং সাঁতরাগাছি রেল স্টেশনের সামনে সেটা ফিক্সড করে দেওয়া হচ্ছে, ঢালাই করে দেওয়া হচ্ছে, একেবারে পিচের মাঝখান থেকে ওয়েল্ডিং করে লোহার পিলার তোলা হচ্ছে, অর্থাৎ কোনো মতেই যাতে সেটিকে ভেঙে যেতে না পারেন নবান্নর দিকে, সেই জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এখানে মূলত একটি প্রধান যে ব্যারিকেড হবে এটা, এবং তারপরে আরও দুটো ব্যারিকেড ছোট করা হচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে সাঁতরাগাছি ব্রিজে ওঠার মুখেই কিন্তু মূল ব্যারিকেডটি তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পদস্থ কর্তারা দেখে গেছেন। এর আগেও কিন্তু একটা নবান্ন অভিযানের কর্মসূচি হয়েছিল, এই জায়গাতেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের। সেই জায়গাতেই কিন্তু আবার নতুন করে আগামীকালের যে কর্মসূচি রয়েছে ছাত্র সমাজের নাম করে সেটা আটকানোর জন্য বা ব্যর্থ করার জন্য পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব, একেবারে টিনের ব্যারিকেড করে দেওয়া হচ্ছে পাশের জায়গাগুলো, অর্থাৎ মূল রাস্তা থেকে যদি সাইডের কোনো রাস্তা দিয়ে কেউ প্রবেশ করতে যায় সেখানেও কিন্তু লোহার টিনের বেড়া দেওয়া হচ্ছে, সেই যাতে অন্য রাস্তা দিয়ে কেউ প্রবেশ করতে না পারে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো মতেই আগামীকাল 7টার পর থেকে কেউ প্রবেশ করতে পারবেন না এই রাস্তা দিয়ে কলকাতার দিকে, অর্থাৎ নবান্ন অভিমুখে কিন্তু সকাল 8টার মধ্যেই কিন্তু সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি তারা দেখভাল করছেন। এবং ইতিমধ্যেই কিন্তু যে দুটো লেন, একটি লেন কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে যাওয়ার দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে হাওড়ার দিকে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি এখনো পর্যন্ত খালি রয়েছে, সেখানেও কিন্তু একই রকম ব্যারিকেড তৈরি করা হবে পুলিশের পক্ষ থেকে। অর্থাৎ একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে একেবারে সাঁতরাগাছি ব্রিজ এবং সাঁতরাগাছি স্টেশনের মাঝখানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে নবান্নকে কেন্দ্র করে। নবান্নর দিকে যে রাস্তাগুলি আসছে, একদিকে পূর্ব মেদিনীপুর থেকে আসার রাস্তা বা হাওড়ার দিক থেকে আসার রাস্তা, প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু ব্যারিকেডের পরিকল্পনা করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। অ্যালুমিনিয়ামের যে সমস্ত শিটগুলো রয়েছে সেগুলিকে ঝালাই করে সেখানে আটকে দেওয়া হচ্ছে রাস্তা, এবং একেবারে সেই রাস্তা শুধুমাত্র হাওড়া বা পূর্ব মেদিনীপুর নয়, শহর কলকাতা থেকে যে রাস্তা নবান্নর দিকে যাচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে, সেই রাস্তাতেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে, সেখানেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা, নবান্নের রাস্তায় বসানো হবে অ্যালুমিনিয়াম ব্যারিকেড, দুর্গের মতো ঘিরে ফেলা হবে নবান্নর চারপাশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে বাড়তি বাহিনী, বিভিন্ন জায়গায় সেই বন্দোবস্ত করা হচ্ছে, সেই বাহিনীকে মোতায়েন করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রিয়া মাঝি। রিয়া, আগামীকালের এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তাকে মোকাবিলা করতে পুলিশের পক্ষ থেকে ঠিক কি কি পদক্ষেপ হয়েছে জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ছাত্র সমাজের তরফ থেকে যে নবান্ন অভিযান যে কালকে কর্মসূচি রয়েছে আগামীকাল, সেই কর্মসূচি ঘিরে কিন্তু পুলিশি যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলা চলে, কারণ নবান্ন অভিযান এবং এটা একটি একদম অ্যাপলিটিক্যাল একটা কর্মসূচি আগামীকাল হতে চলেছে, এবং সেই কারণের জন্যই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফ থেকে একাধিক স্টেপ নেওয়া হয়েছে। যেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে মূলত নবান্ন যাওয়ার যে সমস্ত রাস্তাগুলি রয়েছে, কলকাতা থেকে হেস্টিংসের একাধিক র্যাম্প রয়েছে যেখান থেকে ব্রিজে উঠে নবান্ন অবধি যাওয়া যায়, হাওড়া ব্রিজ রয়েছে, এবং হাওড়ার দিকে দেখা যাচ্ছে যে সাঁতরাগাছি, বেলেপোল এবং হাওড়া ময়দানের সাইট রয়েছে। এই সমস্ত
সমস্ত জায়গা থেকে কিন্তু নবান্ন অবধি পৌঁছানো যায় এবং সেই কারণের জন্য এই সমস্ত জায়গাকে অ্যালুমিনিয়াম গেট আর আরেকটি যে ব্যারিকেড হয়, যেটা দেখা যায় যে একদম পিচ রাস্তা হোক বা যেরকম রাস্তা, সেটাকে খুঁড়ে একদম ভিতর অবধি সেটাকে বসানো হয় এবং বলা হয় যে গাছের গুঁড়ি দিয়ে যে ব্যারিকেড গুলো করা হয় সেই শক্তপোক্ত ব্যারিকেড করা হচ্ছে এবং কোথাও কোথাও অ্যালুমিনিয়াম ব্যারিকেড করা হচ্ছে, যেই ব্যারিকেড কিন্তু খুব সহজে ভাঙা সম্ভব নয়। সেই ব্যারিকেড করা হচ্ছে, একদম বলা চলে যে নবান্নকে পুরো দুর্গের মতো ঘিরে ফেলা হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূল যে পয়েন্টগুলো রয়েছে নবান্ন যাওয়ার, সেই সমস্ত জায়গায় কলকাতা পুলিশের তরফ থেকে যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসাররা, ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা তারা দায়িত্বে থাকবেন এবং ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা, এসিপি র্যাঙ্কের অফিসাররা তারা প্রত্যেকটা শহর জুড়ে যেখান যেখান দিয়ে র্যালি যাবে সেই সব জায়গাগুলোকে, সেই সব পয়েন্টগুলোকে তারা দেখবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশ ইতিমধ্যেই সূত্র মারফত, কারণ আমরা জানি যে আগামীকাল যে র্যালি হতে চলেছে সেই র্যালির কিন্তু কোনো রকম পারমিশন নেই। আজকে এলো এডিজি এলো, তিনিও কিন্তু এটা জানিয়েছেন তারা কোনো রকম পারমিশন দেয়নি। এবং এই যে র্যালি আগামী কাল হতে চলেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে সমস্ত পয়েন্টগুলোই যেমন ত্রিস্তরীয় নিরাপত্তা, অন্যদিকে কলেজ স্ট্রিট এবং সাঁতরাগাছি থেকে দুটি মেন বড় র্যালি বেরোবে বলে এমনটাই কিন্তু পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়েছে এবং সেই কারণের জন্য সেই র্যালিগুলো যাতে ঠিক জায়গায় গিয়ে, ঠিক পয়েন্টে গিয়ে যাতে তাদেরকে আটকাতে পারে সেই ব্যবস্থাও পুলিশ করছে। তাদেরকে কোনোভাবেই নবান্ন অবধি যাওয়ার কিন্তু কোনো রকম সুযোগ বা কোনো যে ফাঁক ফোকর কিন্তু কোথাও রাখছে না পুলিশ, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে আগামীকাল যে কর্মসূচি হচ্ছে সেটা নিয়ে কিন্তু পুলিশের কাছে ইন্টেলিজেন্স মারফত একাধিক তারা খবর পেয়েছে এবং একাধিক তারা যে সোশ্যাল মিডিয়া ঘেটেছে এবং ইন্টেলিজেন্স মারফত এবং ফেসবুক বেশ কিছু গ্রুপ তৈরি হয়েছে আগামীকালের র্যালি নিয়ে এবং যেখানে কিন্তু বেশ কিছু কুরুচিকর মন্তব্য রয়েছে পুলিশকে নিয়ে এবং বেশ কিছু প্ল্যানিং রয়েছে, প্লটিং এবং সেই সমস্ত কিছু মাথায় রেখে, কারণ সেই সোশ্যাল মিডিয়ায় যেই সব কিছু ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে যারা মহিলা আধিকারিক থাকবেন পুলিশে তাদেরকে হিট করবে, যারা পুরুষরা থাকবে তারা মহিলাদেরকে হিট করবেন এবং যারা মহিলারা থাকবেন র্যালিতে তাদেরকে যারা পুরুষরা থাকবেন, অর্থাৎ যারা অফিসাররা, পুরুষ অফিসাররা থাকবেন তাদেরকে হিট করবে। এই যে একটা যে জেন্ডার দিয়ে যে একটা জেন্ডার ভাগ করে যে এরকম একটা প্লটিং করা, কারণ খুব স্বাভাবিকভাবেই যারা লেডি পুলিশ থাকবে তারা ছেলেদের গায়ে হাত দিতে পারবে না এবং যারা জেন্টস অফিসাররা থাকবে তারা মহিলাদের, যারা র্যালিতে থাকবে তাদের গায়ে হাত দিতে পারবে না। এই সমস্ত কিছু যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু পুলিশ এই ত্রিস্তরীয় নিরাপত্তা করেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজকে মধ্যরাত থেকেই কিন্তু পুলিশ ডিপ্লয় হয়ে যাওয়ার মতো নির্দেশ দেওয়া হয়েছে সিনিয়র অফিসারদের তরফ থেকে এবং কলকাতার চত্বরে যেটা দেখা যাবে বা যেটা জানা যাচ্ছে যে একদম কাকভোর থেকে পুলিশ ডিপ্লয় হয়ে যাবে এবং সাঁতরাগাছি সহ যে একাধিক জায়গা রয়েছে হাওড়ার দিকে যেখান দিয়ে নবান্ন আসা যায় সেই জায়গাগুলোতে কিন্তু আজকে থেকেই পুলিশের তরফ থেকে সেখানে রুট মার্চ করা, সেখানে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখা, সেক্ষেত্রে আগামীকালের জন্য যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে রাজ্য প্রশাসন তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনারা দেখছেন 4টে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। নবান্ন অভিযানের আগে বিস্ফোরক ভিডিও প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। ভিডিওতে শোনা যাচ্ছে গুলি চলবে, রাবার বুলেট চলবে। আমরা প্রথমে শোনাবো দর্শকদের সেই ভিডিওতে ঠিক কি কথা শোনা যাচ্ছে। এই ভিডিও কলকাতা টিভির পক্ষ থেকে এর সত্যতা যাচাই করা হয়নি। এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবারও নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি ছিল। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদ থেকে সংগ্রহ করে আসা, মোদি যদি না পারে রাজনীতি হবে না।
বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মন ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মনে করবে না, বডি পড়তে হবে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই, সেদিন 27 তারিখ। 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না, কি হবে? সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে। দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জন্য না করতে পারলে কিচ্ছু হবে না, একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে। একদম। মারবো মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই যে ভিডিও, এই ভিডিও প্রকাশ্যে আসার পর ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই যারা কথা বলছেন, যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা যে ভারতীয় জনতা পার্টির সদস্য বা তারা বিভিন্ন সংগঠনের পদাধিকারী, তাও দেখতে পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছে এবার ভারতীয় জনতা পার্টি? দেখো, এই ভিডিও সামনে আসার পরে বিজেপির প্রথম সারি নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কিন্তু সকলেই বলছেন বিষয়টি তারা খোঁজ নেবেন এবং ফেক ভিডিও কেউ কেউ বলতে শুরু করেছেন, কিন্তু তাদের যে রাজনৈতিক পরিচয় আজ এসেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকলেই কিন্তু বিজেপির নেতৃত্ব, শুধুমাত্র কর্মী নয়, বেশ কয়েকজন, তার মধ্যে একজন কাউন্সিলর পর্যন্ত রয়েছেন। অর্থাৎ যে ভয়ঙ্কর বক্তব্য সামনে আসছে তা এবং বিস্ফোরক বক্তব্য সামনে আসছে, তা পুলিশের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই দুজনকে পুলিশের পক্ষ থেকে ঘাটালেতে ডাকা হয়েছে, তাদের সঙ্গে পুলিশের পদস্থ কর্তারা কথা বলছেন। অর্থাৎ একটা যে ষড়যন্ত্র হচ্ছে তা কিন্তু পরিষ্কার, এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ছাত্র সমাজের নাম করে আগামীকালের আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে, সেটা পুরোপুরি বেআইনি। কারণ পুলিশের পক্ষ থেকে যারা সাংবাদিক সম্মেলন করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাদেরকে আবেদন করতে বলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বাজে পুলিশের কাছে কোনো আবেদন কিন্তু সেই ছাত্র সমাজের পক্ষ থেকে করা হয়নি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদার পুলিশকে পুরো বিষয়টি দেখতে বলেছেন। পুলিশের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে 2 জন অফিসার তারা কিন্তু ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করেছেন এবং করে বলেছেন যে একটা বেআইনি জমায়েত করার চেষ্টা হচ্ছে এবং বেআইনিভাবে, পতাকাহীনভাবে বেশ কিছু রাজনৈতিক দলের মদতে যে একটি চক্রান্ত চলছে তাও পরিষ্কার। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 50 থেকে 55 হাজার পুলিশকর্মী আগামীকালের অভিযানকে ব্যর্থ করতে উপস্থিত থাকবেন, এবং সেখানেই পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অভিযান যদি আইনত হতো তারা আবেদন করতে পারতেন, কিন্তু কোনো আবেদন তারা করেননি। এবং সেখানে পুলিশের পক্ষ থেকে যেসব ভয়ঙ্কর কথা বলা হয়েছে, যে পুলিশের পোশাক পরে কেউ কেউ নাশকতা করতে পারে, সেই দিক থেকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ নবান্ন থেকে সাঁতরাগাছি পর্যন্ত যে জায়গাগুলি রয়েছে, সেখানে কোনো বহিরাগত আজ রাত্রে এসে প্রবেশ করবে কিনা তার দিকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রতিটি বাড়িতে বাড়িতে যে বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনো বহিরাগতকে যাতে আশ্রয় না দেওয়া হয়, এবং যে স্থানীয় হোটেলগুলো রয়েছে সেখানে সমস্ত যারা ভোটার রয়েছেন তাদের সকলকে খালি করতে বলা হয়েছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এই ভিডিও সামনে আসার পরে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় জনতা পার্টি এবিভিপি এটা চক্রান্ত করেছেন, আগামীকাল তারা একটা নাশকতার চেষ্টা করছেন। একেবারে বুঝতে পারা যাচ্ছে। ফলে সেক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য পুলিশের পক্ষ থেকেও তৃণমূল কংগ্রেস যে পোস্ট করেছে যে ভিডিওটি, সেই বিষয়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যেমন রাজ্য বিজেপিকে আক্রমণ করছে, রাজ্য পুলিশও কিন্তু জানাচ্ছে তাদের কাছেও গোয়েন্দা তথ্য রয়েছে, যে তথ্যের ভিত্তিতে তারাও জানতে পারছেন একটা নাশকতার আশঙ্কা থেকে যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।
মঙ্গলবারের নবান্ন অভিযান বেআইনি, এবার সে কথা জানানো হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও। তৃণমূল কংগ্রেসের দাবি, ভিন রাজ্য থেকে লোক এনে গন্ডগোল পাকানোর চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি, আরএসএস এবং সিপিএম। লাশের রাজনীতি করতে চাইছে বিরোধীরা, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবং এই মুহূর্তে নবান্ন নয়, আদতে সব মিছিলের মুখ সিজিওর দিকে হওয়া উচিত বলেই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কি বলেছেন শোনাবো। যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে, শকুনের রাজনীতি। যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে, শকুনের রাজনীতি। যে আগামীকাল আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক দলের মুখপাত্রদের সঙ্গে। কি বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায়, শোনাবো। এটা পুরোপুরি ছাত্রদের কার্যক্রম, নন পলিটিক্যাল কার্যক্রম, এবং ছাত্রদের এই কার্যক্রমকে আমরা সমর্থন করি। তার কারণ, যে জিনিস ঘটে গেছে সেই বিষয়ে ছাত্রদের সর্বাগ্রে অধিকার আছে এই বিষয়ে মন্তব্য করার, কথা বলবার। অতএব নবান্ন অভিযান যদি অবৈধ হয়, তা মমতা ব্যানার্জি যে মহাকরণ অবরোধ করেছিল, যার জন্য 21শে জুলাই প্রতি বছর পালন করছে, সেই কথাটা আগে মমতা ব্যানার্জি হাত জোর করে ক্ষমা চেয়ে স্বীকার করুক যে মহাকরণ অবরোধটা অবৈধ ছিল, আমার করা ঠিক হয়নি। তাহলে মহাকরণ যদি অবরোধ করাটা যদি সঠিক হয়, তাহলে নবান্ন অভিযান কেন সঠিক হবে না? এটা পুরোপুরি ছাত্রদের কার্যক্রম, নন পলিটিক্যাল কার্যক্রম, এবং ভয় পেয়েছে। এখন সব জায়গায় বিজেপি, কংগ্রেস, সিপিএম ভূত দেখছেন। মানুষের আন্দোলন, পতাকা ছাড়ার যে আন্দোলন হচ্ছে, যে কোনো আন্দোলনে তৃণমূল ভয় পাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনে কুণাল বাবুরা ঠিক করে দেবেন কোনটা বৈধ আর কোনটা অবৈধ? 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন যে সমস্ত, আমি প্রেস কনফারেন্সে শুনছিলাম, যে ধরনের আন্দোলন হয়েছিল, সেগুলো কি সে সময় অবৈধ ছিল? আসলে সরকার স্বৈরাচারী মনোভাব, ডিসেন্টিং ভয়েস শুনতে পারে না। এত বড় একটা ঘটনা, এত বড় একটা পৈশাচিক ঘটনা, এত বড় একটা জঘন্য ঘটনা বাংলায় হলো, তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই।
তা নিয়ে বক্তব্য নিয়ে শুধু আন্দোলন করলে সেই আন্দোলনকে তারা সহ্য করতে পারছে না, তার মানে কি বিরোধী স্বর শুনবো না? নবান্ন অভিযানে নাশকতার ছক, জোড়া ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই এই জোড়া ভিডিও যাদেরকে দেখতে পাওয়া গেছে তাদের মধ্যে দুজনকে আনা হয়েছে ঘাটাল থানায় নিয়ে আসা হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার কাউন্সিলর বাবলু গাঙ্গুলিকে। একই সঙ্গে বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায়কেও ঘাটাল থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করতে পৌঁছে গিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘাটাল থানায় আনা হলো দুজনকে। যে জোড়া ভিডিও প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই ভিডিওতে যাদের দেখতে পাওয়া গিয়েছে এমনই দুই বিজেপি নেতাকে নিয়ে আসা হলো ঘাটাল থানায়। দুজনেই জেলার বিজেপির সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে পৌঁছে গিয়েছেন মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। কি বলেছেন মেদিনীপুরের পুলিশ সুপার আমরা শোনাবো। দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কি আছে, আদার্স কোনো অ্যাঙ্গেল, কনস্পিরেসি, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি। অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা, এটাতে কি কি সম্ভাবনা ছিল বা তাদের কি কি এর মধ্যে থেকে আছে সেগুলো সমস্ত বিষয় আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি। জিজ্ঞাসাবাদ চলছে। আমি নিজেও এসে জিজ্ঞাসাবাদ করলাম একবার, তো জিজ্ঞাসাবাদ চলছে। আটক করা হয় চন্দ্রকোনা আর কি নাম দিয়েছিল বিপ্লব, তাকেও পুলিশ পাঠানো হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টায় 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরের ভাইরাল ভিডিও এবার প্রকাশ্যে। সেমিনার হলের ভাইরাল ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। এই ভিডিওর সত্যতা সেই ছবি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, এই সেই সেমিনার হল, যে সেমিনার হলে নিহত তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়েছিল, সেই সেমিনার হলের ঘটনার পরের ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসে গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে ভাইরাল ভিডিও, যেটা সেমিনার হলের ভাইরাল ভিডিও যেটা প্রকাশ্যে এসেছে, এটা ঠিক কখনকার ভিডিও, এই সম্পর্কে এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? হ্যালো রিয়া, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো হ্যালো, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে? সেমিনার হলের ভাইরাল ভিডিও প্রকাশ্যে। গত 9 আগস্ট এই ঘটনাটি ঘটেছিল। এক তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়, ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনার পর থেকে প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। 12 ঘন্টার মধ্যে এক অপরাধী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। তারপরে ঘটনার তদন্ত ভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। ইতিমধ্যেই সমস্ত ঘটনার তথ্য প্রমাণ এবং অভিযুক্তকে সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। ঘটনার তদন্ত এই মুহূর্তে চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্টও হয়ে গিয়েছে। প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। তারই মধ্যে এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে এলো। সেমিনার হল, যেখানে ওই তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়েছিল, সেখানে এসেছে। আমাদের সঙ্গে কি জানতে পারা যাচ্ছে এই ভাইরাল ভিডিও সম্পর্কে, কখনকার এই ভাইরাল ভিডিও এবং এখনো পর্যন্ত
এই ভাইরাল ভিডিও সম্পর্কে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ভাইরাল ভিডিও ইতিমধ্যেই আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, সেই ভাইরাল ভিডিও ঘিরে কিন্তু ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ সেমিনার হল, সেখানে কি করে এত লোক জমায়েত করতে পারে, এই প্রশ্ন কিন্তু উঠতেই আরম্ভ করেছে। এবং সেই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখবো যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে এই ভিডিওতে যে প্রচুর মানুষের সমাগম হয়েছে বা প্রচুর মানুষ তারা জমায়েত করেছে। তার মধ্যে কারা রয়েছে, এরা সবটাই কিন্তু আরজিকরের যারা অথরিটি তারা রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, আউটপোস্টের যারা আধিকারিকরা রয়েছে তারা রয়েছে, এবং একই সঙ্গে বেশ কিছু পড়ুয়া ডাক্তারকেও কিন্তু সেখানে চিহ্নিত করা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে। এবং উল্লেখযোগ্য দেবাশিস স্টোন ফরেন্সিক মেডিকেলের অধ্যক্ষ তিনি রয়েছেন, এবং শান্তনু নামে একজন অ্যাডভোকেট রয়েছেন, এছাড়াও আরো অনেকে রয়েছেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিরা তারা কি করছিলেন, তারা কেন এই প্লেস অফ অকারেন্সে তারা গিয়ে পৌঁছেছিলেন। তবে পুলিশ যেমনটা জানাচ্ছে বা পুলিশের সূত্র মারফত যেমনটা আমরা জানতে পারছি, আমরা যখন প্রশ্ন করেছিলাম যে এই ভিডিও কখনকার, এই ভিডিও যে ভাইরাল হয়েছে, পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যদিও তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এখনো জানায়নি, যেটা বলা হচ্ছে যে এই ভিডিও সেমিনার হলের ভিতরেই বলে তাদের মনে হচ্ছে, তারাও অনুমান করছে। তবে সেমিনার হল, যেটা আমরা একদম ঘটনার একদিনের মধ্যে যে ফুটেজ আমরা দেখিয়েছিলাম, একদম প্লেস অফ অকারেন্স সেমিনার হলের ভিতরের যে ফুটেজ আমরা দেখিয়েছিলাম, সেই ফুটেজ এবং এই ফুটেজকে যদি টালি করা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সেখানকার যে ফুটেজ ছিল, সেখানে দেখা গিয়েছিল যে ঘটনাস্থল যেখানে বডিটা পড়ে রয়েছে, ঠিক তার পাশে সাদা কাপড় দিয়ে একটি ডাইভারশন করা রয়েছে, একটি বর্ডার করে দেওয়া রয়েছে সাদা কাপড় দিয়ে। সেই সাদা কাপড় দিয়ে যে বর্ডার করা ছিল, সেই সাদা কাপড়ের বাইরে, অর্থাৎ যে পার্টিশন ছিল, সেই পার্টিশনের বাইরে হচ্ছে এই জমায়েতটা, পার্টিশনের ভেতরে এই জমায়েত নয় বলেই কিন্তু পুলিশের তরফ থেকে সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এটা কোনোভাবেই সেই পার্টিশনের ভিতরে নয়, সেই পার্টিশনের বাইরে, অর্থাৎ যে প্লেস অফ অকারেন্স একদম যেটা পিও, যেখানে বডিটা পড়েছিল, সেখানেই কিন্তু এই পার্টিশন করা হয়েছিল পুলিশের তরফ থেকে সাদা একটি কাপড় দিয়ে। সেই পার্টিশনের ভিতরে কোনোভাবেই এই জমায়েত না, এই জমায়েত বাইরে। এবং খালি চোখে দেখে আমরা যারা সেমিনার হলের ছবি দেখেছি, আমরা কার্যত সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। তবে পুলিশের তরফ থেকে এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। তবে একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে এই ভিডিওটার সামনে আসার পর থেকে, যে প্লেস অফ অকারেন্স সেমিনার হল পুরোটাই প্লেস অফ অকারেন্স, সেখানে কেন এত মানুষের জমায়েত। সেক্ষেত্রে কিন্তু যে সেমিনার হলে ঢুকেই ঘটনাটা ঘটিয়েছে, সেই যে এভিডেন্স, যেটা কিন্তু ট্যাম্পার্ড হতেই পারে, কারণ এত মানুষের পায়ের ছাপ যেটা সেখানে যখন পড়ছে, সেই বিষয়টাই কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো একেবারেই উঠবে। ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এটি যদি সেই দিনের সেমিনার হলের ছবি হয়, তা কিন্তু তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এত মানুষ যদি ওই সেমিনার হল অর্থাৎ অকুস্থলে যদি জড়ো হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রমাণ লোপাট হয়ে যাওয়ার, প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। এত মানুষ কি করে সেখানে সেদিন জড়ো হলেন, এবং সেখানে প্রিন্সিপাল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ উপস্থিত থেকে কেন এই বিষয়টিতে অনুমোদন দিলেন, তিনি কেন পদক্ষেপ করলেন না, প্রত্যেকটি প্রশ্ন উঠে আসছে এই ভিডিওর সঙ্গে সঙ্গে। আরজিকরের ভাইরাল ভিডিও নিয়ে সরব ভারতীয় জনতা পার্টি। সেমিনার হলে কারা ঢুকেছিল কেউ জানে না, নার্সদের কাছে খবর ছিল কিনা সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে, যে নার্স দেখতে পেলেন না বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। ময়না তদন্তের রিপোর্টে ইন্ডিকেট করছে বা একটি বড় সম্ভাবনার কথা বলছে যে একাধিক ব্যক্তি সেদিন সেখানে উপস্থিত ছিল। দ্বিতীয়ত, অনেকে ধোঁয়াশা ছড়াচ্ছিলেন যে আগে খুন, পরে তার উপর পাশবিক অত্যাচার, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট পুরো ঘটনাকে অ্যান্টিমর্টেম বলেছে, অর্থাৎ যা কিছু হয়েছে তার উপর অত্যাচার, তার মৃত্যুর আগেই হয়েছে, নিয়ম সিট দিয়ে তৈরি, এবং সেই দরজাটাও খুললে পরে ক্যাচ ক্যাচ আওয়াজ ওঠে।
সাউন্ড প্রুফ ছিল না, ফলে ভেতরের কোনো আওয়াজ বাইরে আসা স্বাভাবিক, বাইরের আওয়াজ ভেতরে যাওয়া স্বাভাবিক। একজন মেয়ে সে যখন বাঁচার জন্য চিৎকার করছে, এমন তো নয় নিশ্চয় যে সে চিৎকার করেনি, সে যখন বাঁচার জন্য চিৎকার করছে তখন ঠিক ওই সেমিনার রুমের পাশে যে দুটি ওয়ার্ড, একটি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি ওয়ার্ড আর একটি জেনারেল চেস্ট ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডেই যথেষ্ট পরিমাণ রোগী এবং বাকি অ্যাটেন্ডিং স্টাফ ইত্যাদি থাকে, তারা কেউ আওয়াজ পেলেন না। ওয়ার্ডের সিস্টার স্টেশন ক্রস করে সেমিনার রুমে যেতে হয়। ওই সিস্টার স্টেশন থেকে ওর পাশ দিয়ে সেমিনার রুমে কারা ঢুকছে তারা সেদিন নাইট ডিউটিতে থাকা কোনো নার্স দেখলেন না? সব নার্সও কি ঘুমিয়ে পড়েছিলেন? একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে এবং আরজি করের ভাইরাল ভিডিও নিয়ে তারা সরব হয়ে তারা প্রশ্ন তুলছেন যে সেমিনার হলে সেদিন কারা ঢুকেছিল, ওই যে জায়গা দিয়ে প্রবেশ করা হয়েছিল সেই জায়গা দিয়ে প্রবেশ করার ফলে আততায়ীর যে সমস্ত চিহ্ন ছিল সে আততায়ীর ফেলে যাওয়া সমস্ত চিহ্নই নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, ফলে সেক্ষেত্রে তদন্তে কিছুই প্রমাণ করা যাবে না। এই যে প্রশ্নগুলো উঠছে, এত মানুষ কিভাবে জড়ো হলেন ওই সেমিনার হলে, সেই প্রশ্নটা উঠে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই। যেখানে বলা হচ্ছে যে প্রিন্সিপাল তিনি বলছেন যে এই ঘটনা সম্পর্কে তিনি সম্যক অবহিত পরে হয়েছেন, কিন্তু তার উপস্থিতিতেই যে ঘটনা দেখা যাচ্ছে, যদি এই ভিডিও সত্য হয়, সেই দিনের ঘটনার পরের ভিডিও হয়, তাহলে প্রিন্সিপালের ভূমিকা কিন্তু অবশ্যই প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। কারণ সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই যে ভাইরাল ভিডিও যেটা প্রকাশ্যে এসেছে সেমিনার হলের, তা নিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে একগুচ্ছ প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে যে সেমিনার হলে এত মানুষ কী করে প্রবেশ করলেন, তাহলে আততায়ীকে ধরার জন্য যে সূত্রগুলোর প্রয়োজন তা এত মানুষ প্রবেশ করার ফলে তা নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। শুনুন, আমি যতদূর জানি, বোধহয় আপনারাও সেটাই জানেন, যে এই ঘটনার তদন্ত করছে সিবিআই নামক একটা কেন্দ্রীয় সংস্থা, এবং সেটা হাইকোর্ট থেকে বলা হয়েছিল এবং এখন সুপ্রিম কোর্ট তার তত্ত্বাবধান করছেন। তার আগে কলকাতা পুলিশ করছিল, গোয়েন্দা দপ্তর, সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয় ইত্যাদি, এবং হাইকোর্টেই যে কেস ডায়েরি সেটা হস্তান্তর হয় সিবিআই এর কাছে। কিন্তু আমরা অন্যদিকে দেখছি, আপনারাও দেখছেন, যে প্রচুর ব্যোমকেশ বক্সি তৈরি হয়ে গেছে। এক একজন নিজে সেলফ অ্যাপয়েন্টেড গোয়েন্দা হয়ে গেছেন। শুভেন্দু অধিকারী নানা তথ্য দিলেন, আগে যিনি আরেকজন সাংবাদিক এখন রাজনীতি করেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনিও নানা রকম তথ্য দিতে শুরু করেছেন। দরজায় ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হলো না কেন, বা হলে কে শুনতে পেল, পাশের ঘরে উনি যখন মানে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল তখন তার চিৎকার করেছিলেন, সেটা কতদূর গিয়েছিল, কারা শুনেছিল, কারা শুনতে পায়নি। তো এরা যদি সেলফ অ্যাপয়েন্টেড ব্যোমকেশ বক্সি এতই যদি জেনে থাকেন, তাহলে সেগুলো সিবিআই কে দিচ্ছেন না কেন, সিবিআই এর কাছে যাচ্ছেন না কেন? সিবিআই তো আমরা জানি বিজেপির সঙ্গে তাদের সখ্যতা, ভাব ভালোবাসা বেশ ভালোই, তো এটা মিডিয়াতে হাওয়া গরম করছেন কেন? সিবিআই কে বলুন, নাকি সিবিআই এর ওপর আর কোনো আস্থা নেই? কারণ 12 দিন হয়ে গেল, সিবিআই কিচ্ছু করতে পারেনি, এখনো দেখাতে পারেনি, তাই জন্যে নিজেদের দপ্তরে প্রেস কনফারেন্স ডেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে যেন সামনে দাঁড়িয়ে তাদের সামনেই এই ঘটনা ঘটেছে, এইরকম একটা কথা। সেই জন্য আমি বলবো এদের আর ব্যোমকেশ বক্সির মতন সত্য অনুসন্ধান করবেন না, যা করার সিবিআই করবে। কিছু তথ্য থাকলে সিবিআই কে দিন, আর সিবিআই এর উপর আস্থা আছে কি নেই সেইটাও প্রকাশ করে দিন আপনারা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।
বাঁকুড়ার বিষ্ণুপুরে মহিলার মৃতদেহের ময়না তদন্ত, ম্যাজিস্ট্রেট ও পরিবারের উপস্থিতিতে ময়না তদন্তের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসল ঘটনা ধামাচাপা দিতে সাপের কামড়ে মৃত্যু বলা হচ্ছে বলেই দাবি করা হচ্ছে। রবিবার বিষ্ণুপুরে জঙ্গলে 40 এক মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিষ্ণুপুর থানায় খুনের মামলা দায়ের করেছে মৃতার পরিবার। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার সন্ধ্যায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর খরামির নেতৃত্বে একটি বিজেপির প্রতিনিধি দল। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি, পুলিশ জানিয়েছে সাপের কামড়ে মৃত্যু হয়েছে মহিলার। সাপের কামড়ে মৃত্যু হলে মহিলা অর্ধনগ্ন কেন, প্রশ্ন তোলেন বিধায়ক। ডাক্তার পোস্টমর্টম করেছে না পুলিশ নিজে পোস্টমর্টম করেছে? সে পুলিশ পোস্টমর্টম করার পরে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাপে কামড়িয়েছে। সাপে যদি কামড়ায় ভদ্রমহিলা উলঙ্গ হলো, নগ্ন হলো কি করে? যদি সাপে টাপে কামড়ায় এই ধরনের ঘটনা ঘটে, 5 গাড়ি পুলিশ কির জন্য ওখানে মোতায়েন আছেন, স্যার এসডিপিও সাহেব সমেত সেই বাড়িতে বসে আছেন। কারণটা কি? ডালমে তো কুছ কালা হ্যায়। সোমবার সকালে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল মৃতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তৃণমূলের দাবি, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট সামনে এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। বিজেপি বিধায়ক বিকৃত রাজনীতি করছেন বলে কটাক্ষ তৃণমূলের। মৃত্যুকে নিয়ে বা মৃতদেহকে নিয়ে রাজনীতি যারা করে, এটাই বিজেপির অমর শাখা বাবুদের কালচার, সিপিএম এর কালচার। এটা মৃতদেহ বা মৃত্যুকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বাড়ির অভিযোগের ভিত্তিতে সাথে সাথে পুলিশ মামলা স্টার্ট করেছে এবং কেস শুরু হয়েছে, তার তদন্ত চলছে এবং যতক্ষণ না তার পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ তো এখনো কিছু বলা যাবে না। পরিষ্কার করে পিএম রিপোর্টটা পেতে হবে। তো আমরা আইন মানি, আইনের ঊর্ধ্বে তো কিছু কেউ নয়। আইনের পথে চলবে। নিশ্চয়ই আমরাও চাই যে যা কিছু হয়েছে প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক, যদি কোনো কিছু ঘটনা থাকে। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ম্যাজিস্ট্রেট এবং পরিবারের উপস্থিতিতে মৃতদেহের ইনকোয়েস্ট করা হয়, সেটির ভিডিওগ্রাফিও করা হয়। পরে বাঁকুড়া মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা হয় মৃতদেহের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রক্রিয়াও ভিডিওগ্রাফি করা হয়েছে। 2-1 দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা টিভি। দালাল চক্রের রমরমা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় গজে ওঠা বেসরকারি ল্যাবরেটরি জুড়ে দালাল রাজ অব্যাহত। হাতে নাতে গ্রেপ্তার 2 সন্দেহভাজন। আরজিকর কাণ্ডে তোলপাড়, প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগের শোরগোল। এই আবহে বালুরঘাট জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় বেসরকারি ল্যাবরেটরি জুড়ে দালাল রাজ। অতিষ্ঠ দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের পরিজন। অভিযোগ, বেসরকারি ল্যাবরেটরি থেকে তাদের নিযুক্ত দালাল চক্র কখনো কোনো হাসপাতালে গেটের সামনে, কখনো চিকিৎসকের চেম্বারের সামনে দাঁড়িয়ে থাকে এবং রোগীদের নির্দিষ্ট ওষুধের দোকানে, ল্যাবে এবং চিকিৎসকদের কাছে নিয়ে গিয়ে প্রতারণা করছে। দীর্ঘদিন এই ব্যবস্থা চলে আসছে। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দেখুন, এটা তো আজকের না, বছর কয়েক ধরে চলছে। শুধু শহরের মানুষ বিব্রত হয় না, গ্রামের যে গরিব মানুষ আছে, দরিদ্র মানুষ, কিছু অশিক্ষিত মানুষ আছে, তাদেরকে এমনভাবে নির্যাতিত হতে হয় যে ওখান থেকেই ওষুধ কিনতে হবে, হাত ধরে টানাটানি করা হয়, প্রেসক্রিপশন কিনে নেওয়া হয় এবং এটা প্রশাসনিক মদতও আসে। দালাল চক্রে কটাক্ষ বিজেপির। একাধিক অবৈধ কাজ দিনের পর দিন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সংস্থার পক্ষ থেকে দিনের পর দিন ডেপুটেশন সবকিছু দেওয়ার পরেও তার কোনো রকম হেলদোল ছিল না এবং পুলিশ প্রশাসনের আমার মনে হয় না এত মেরুদণ্ড শক্ত যে যারাই সমস্ত র্যাকেট চালাচ্ছে বা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। সাময়িক ড্যামেজ কন্ট্রোল করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এইরকম পদক্ষেপ নিয়েছেন। এটা নাটক, এটা আদতেও। এ বিষয়ে কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানালেন জেলা তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকি। তো আমরা বিভিন্ন ল্যাবের সঙ্গে, ল্যাবের মালিকগুলো যারা আছে তাদের সঙ্গে কথা বলছিলাম যে কোনো ফোর্স অ্যাপ্লাই করেছে। আমরা সাধারণ মানুষের কাছে গিয়েও বলেছি, যারা আমরা দাঁড়িয়ে থেকে
বিশেষ করে সকালের দিকটা আমরা বেশ কিছু অভিযানও চালিয়েছি যে এরকম কোনো মানুষ আমাদের কাছে কোনো অভিযোগ করছে কিনা, প্রশাসনের কাছে অভিযোগ করছে কিনা। কিন্তু আমরা এটা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কোনো সাধারণ মানুষ এই ধরনের কোনো অভিযোগ আজ পর্যন্ত জানায়নি। আর্যকর কাণ্ডের পর বালুরঘাট জেলা হাসপাতালে বেড়েছে পুলিশি নজরদারি, গ্রেপ্তার 2 সন্দেহভাজন। থানা থেকে একটা টিম পাঠানো হয় এবং সেখানে 2 জন ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তি যাদের অ্যাক্টিভিটিস সন্দেহভাজন ছিল, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করায় তারা প্রাথমিকভাবে কী উদ্দেশ্যে তারা সেখানে ঘোরাফেরা করছে সেরকম কোনো কিছু ঠিকঠাক বলতে পারেনি। তো সেই কারণেই তাদেরকে আমাদের প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। বাকি তারা টাউট কিনা বা এই ধরনের কোনো কাজের সাথে তারা যুক্ত কিনা সেটা আমরা পরবর্তীতে খতিয়ে দেখব। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সি লাইসেন্স দেওয়ার অর্থ এই নয় যে আপনি যা খুশি তাই ব্যবসা করতে পারেন বা যা খুশি তাই আপনি কাজ করতে পারেন। যদি এরকমটা কোনো জায়গায় প্রমাণিত হয় যে কোনো সি লাইসেন্সধারী লোক বা ব্যক্তি বা ওনার এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং সেটি যদি যথাযথ প্রমাণিত হয় তাহলে তৎক্ষণাৎ তার লাইসেন্স আমরা বন্ধ করে দেব। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কোথায় যাবেন? এখন দালাল চক্র রোধে কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেদিকেই তাকিয়ে বালুরঘাটবাসী। বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি। গত দুদিনের বৃষ্টির জেরে জলমগ্ন কৃষি জমি, প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন কৃষকরা। মাছনা পুকুর বোঝা দেয়। হাওড়ার উদয়নারায়ণপুরে জলের তলায় কৃষি জমি, বৃষ্টির জেরে নষ্ট বিঘার পর বিঘা ধানের জমি। অধিকাংশ মানুষ এই এলাকায় কৃষিজীবী। এবছর এলাকায় বন্যা রোধ করা গেলেও বৃষ্টির জলে মাঠ ডুবে গেছে, চাষিদের মাথায় হাত। জল নিকাশির ব্যবস্থার দাবি কৃষকদের। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি লক্ষ্মীকান্ত দাস ব্লক প্রশাসন ও এলাকার বিধায়ক সমীর কুমার পাঁজার সঙ্গে কথা বলে জল নিকাশের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। সবচেয়ে বড় যে জল নিকাশিটা, জল নিকাশি হলে তো মোটামুটি আমাদের সমস্যা সবচেয়ে বেশি সমাধান হবে, বুঝলেন তো। এই দুবার হলো তো একটা বিষয় যদি জল নিকাশি থাকতো তাহলে আমাদের এত সমস্যা হতো না। এতে ধান দেখুন এসব তো পচে যাবে, দুবার রোয়া হয়েছিল তো আপনার, এসব নষ্ট হয়ে গেছে, এখন কিছু দাম নেই। প্রথমত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি দুদিকেই একদম সমুদ্রের মতো এখন বর্তমান জমির রূপ। এই জলটা টোটালটাই আপনার এই যে জমিদারি বাঁধ আছে, বাঁধের ওই পিঠটাই হলো হুগলি, জলটা ওই দিকেই ডিসচার্জ হয়। যেহেতু বৃষ্টিটা সর্বত্র হচ্ছে, বাঁধের ওপিঠটা জল অনেকটাই ফুলে আছে, যার জন্য এই জল ওই দিকে যাচ্ছে না। আমরা এটা ভেবেছি, আমরা এমএলএ সাহেবের সাথে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা মোটামুটি একটা আলোচনা প্রাথমিক স্টেজে আমরা করেছি, যাতে করে আগামী দিনে এইভাবে চাষিদের ক্ষতির সম্মুখীন না হতে হয়। বৃষ্টির জমা জলে দুর্ভোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় মানুষের। হাওড়ার ডুমুরজলার ড্রেনেজ ক্যানাল রোডের আনন্দময়ী আশ্রম সংলগ্ন এলাকা। গত দুদিনের ভারী বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন রাস্তা জলমগ্ন। পুরসভার নিকাশি ব্যর্থতার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ অবরোধ হটাতে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভের মুখে পড়েন পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। স্থানীয় মানুষের দাবি সমস্যার সমাধান করতে হবে। কিচ্ছু লাভ হয়নি, কর্পোরেশনকে ফরওয়ার্ড করা হচ্ছে। কর্পোরেশন থেকে যারা আসছে বলছে দাদা এখানে নর্দমা পরিষ্কার করে কি হবে, হাইড্রেট। আরে মশাই নিকুচি করেছে, আপনারা হাইড্রেট পরিষ্কার করুন না। কি করছেন আপনারা, বসে আছেন? সমস্যা মানে আধ ঘন্টার 15 মিনিট বৃষ্টি হলো, জল জমে যাবে, জল জমে যাচ্ছে। মোটামুটি 1 থেকে 2 জল কিছুতেই নামছেই না। কর্পোরেশনকে জানিয়েছিলেন? চিঠি দিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে হুগলি নদীতে ভাঙন, ধসে গেল রাস্তা। আতঙ্কে কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দারা। কলকাতা টিভি। 4টে 4 দিকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।